বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সার্কিটের চতুর্থ ক্লাস অর্থাৎ নেটওয়ার্ক থিওরেমের তৃতীয় ক্লাস চ্যাপ্টার 3 এর 2 নম্বর ক্লাস আমরা করাবো। তো গত ক্লাসে আমরা কারশফের সূত্রের সাহায্যে কিভাবে ম্যাথ সলিউশন করতে হয় এটা আমরা দেখেছিলাম। ফার্স্ট আমরা কারশফের সূত্র নিয়ে আলোচনা করেছি, কেসিএল কেভিএল। তো সেই কেসিএল কেভিএল আলোচনা করার পরে আমরা কেসিএল কেভিএল ব্যবহার করে কিভাবে ম্যাথ সলভ করতে হয় সেটাও শিখেছিলাম। সেই ক্ষেত্রে সমীকরণগুলো কিভাবে আমরা সমাধান করি হাতে, অর্থাৎ অপনয়ন, প্রতিস্থাপন অথবা নির্ণায়ক পদ্ধতিতে, সেইভাবে শিখেছিলাম এবং বলেছিলাম যে পরবর্তীতে আরেকটা ম্যাথ সলিউশন করে দেব, সেক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা সমাধান করব। তো ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে ম্যাথ সলিউশন করতে হয় অর্থাৎ ইকুয়েশন সলিউশন করতে হয় সেই বিষয়টাই আমরা আজকে মূলত ফোকাস করব। তবে কারশফের সূত্রগুলো যারা এখনো জানো না তাদের জন্য আগের ক্লাসটা অবশ্যই দেখে আসলে ভালো হবে। তো আমরা এই টাইপের ক্যালকুলেটর যদি ব্যবহার করি তাহলে সলিউশন করা বা আমাদের পরবর্তীতে যে এসি সার্কিটগুলো আছে সেখানে রেক্টেঙ্গুলার পোলার কনভার্ট করা সুবিধা হবে। অর্থাৎ এই যে ইএস প্লাস 991 ইএস প্লাস যেটা এফএক্স অথবা এর চেয়েও আপডেট এখন আসছে বাজারে, তো ওগুলোর দাম একটু বেশি হবে। এটা হলে মোটামুটি সব কিছুই করা যায় এবং এটা ইজি আছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের ম্যাথে চলে যাই। খেয়াল করো, আজকে আমরা এখানে একটা ম্যাথ তুলে রাখছি যেখানে এরকম একটা সার্কিট দেয়া আছে। তো আমরা প্রথমেই কি করব, প্রথমে আমরা সাধারণত প্রতিটা নোডের একটু নামকরণ করে নেব। এখানে আমরা ধরলাম এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, এখানে ই, এখানে এফ। এটা ইচ্ছা মতন, আমার ইচ্ছা মতন আমি করে নিলেই হবে। এরপরে সেকেন্ড কাজ হচ্ছে আমাদের এক একটা লুপে কেভিএল অ্যাপ্লাই করা। তাহলে খেয়াল করো, এখানে ফার্স্ট আমরা এ বি সি এফ অথবা এ বি সি ডি ই এফ এ যে কোনো লুপেই আমরা কিন্তু কেভিএল করতে পারি। আরেকটা বিষয় একটু খেয়াল করো, এখানে আমাদের সাধারণত কেসিএল বা কেভিএল অথবা কারশফের সূত্রের সাহায্যে সাধারণত প্রতিটা লোডের কারেন্ট বের করতে বলে, তবে আজকের এই অঙ্কটাই কিন্তু আমাদেরকে পাওয়ার বের করতে বলছে। এরকম লেখা দেখবা যে বলছে যে প্রতিটি লোডের কারশফের সূত্রের সাহায্যে প্রতিটি লোডের পাওয়ার বা পাওয়ার অপচয় নির্ণয় করো। তো আমরা সেই কথাগুলো লিখিনি, মুখে বলে দিলাম যেখানে পাওয়ার নির্ণয় করতে হবে। তো আমরা তো পাওয়ারের সূত্র জানি। নর্মালি পাওয়ার মানে কি, পি ইকুয়াল টু ভিআই অথবা আই স্কয়ার আর অথবা এসি পাওয়ারের ক্ষেত্রে ভিআই কস থিটা। তো আমরা এখনো যেহেতু ডিসি সার্কিটে আছি, শুধু আমাদের ভিআই অথবা আই স্কয়ার আর এই সূত্র পর্যন্ত জানলেই হবে। তো আমরা যদি কোনো লোডের পাওয়ার অপচয় বা পাওয়ার বের করতে চাই তাহলেও সেই জায়গার কারেন্ট অথবা ভোল্টেজ যে কোনো একটা দরকার হবে। তো আমরা সহজেই সাধারণত কি বের করি, কারেন্টটা বের করতে পারি, তারপরে না ভোল্টেজের কথা আসে। তো আমাদের ভোল্টেজের দরকার হবে না, আমরা পি ইকুয়াল আই স্কয়ার আর এই সূত্র ব্যবহার করে পাওয়ারটা বের করে ফেলতে পারবো। তার মানে আমার কারেন্টটা কিন্তু বের করতেই হচ্ছে। তো কারেন্ট বের করার জন্য আমরা যে নিয়ম শিখছি আগের অঙ্কে অথবা কেভিএল অ্যাপ্লাই করে যেভাবে কারেন্ট বের করা শিখছি সেভাবে আমরা করব। তো ফার্স্ট আমরা এ বি সি ডি ই এফ এ এই লুপে একটা কেভিএল অ্যাপ্লাই করি। আমরা এভাবে লিখবো যে লুপ এ বি সি ডি ই এফ এ এতএ কেভিএল প্রয়োগ করি। প্রয়োগ করি। তো খেয়াল করো, এখান থেকে এখানে যাওয়ার মধ্যে আমাদের কিন্তু একটা সোর্স এবং একটা লোড আছে। এখন এই লোডটাকে আমরা এখানেও আঁকাইতে পারতাম, তো একই কথা, কোনো সমস্যা নেই। খেয়াল করো, এ থেকে বি তে যাওয়ার পথে ফার্স্ট আমার কি একটা 220 ভোল্টের সোর্স। তো আমরা বলছিলাম যে এই সোর্সের ক্ষেত্রে যেই প্রান্তটা ছোট টান দেয়া থাকবে সেটাকে আমরা ধরবো নেগেটিভ এবং যেটা বড় প্রান্ত সেটাকে ধরবো পজিটিভ। এখন দেখো, এই সোর্সের পজিটিভ যেহেতু এইদিকে, তো আমরা যেভাবে ডিরেকশন ধরি সেই হিসেবে কারেন্ট এইদিকে যাওয়ার কথা। তো যদি যায় তাহলে আমরা লোডের ক্ষেত্রে বলছিলাম যে এই দিক থেকে কারেন্ট লোডে ঢুকবে সেটা পজিটিভ এবং পরেরটা নেগেটিভ। তো এখন খেয়াল করো, এইভাবে যদি যায় তাহলে এই দিক থেকেও কারেন্ট কিন্তু
এখানে ঢুকে এখান থেকে বের হয়ে এই দিক থেকে চলে আসবে। আমরা কিন্তু এই দিকেও লুপ ধরলে ধরতে পারতাম, তো আমরা এই বড়টা আগে ধরে নিলাম, দেন আমরা এই দিকে ধরবো অথবা এই দিকে ধরবো, যে কোনো দিকে ধরলে হবে। আর একটা বিষয় আমরা আগে একটু করে নিতে পারি, সাধারণত যেটা আমরা করে নেই সেটা হচ্ছে যে কেসিএলটা করে নিতে পারি এই সি বিন্দুতে। দেখো সি বিন্দুর দিকে আমরা যদি এইখানের কারেন্ট, এই লোডের কারেন্ট অর্থাৎ এই দিক দিয়ে যে কারেন্ট আসবে সেটাকে ধরে নিলাম আই অন, এই দিক দিয়ে কারেন্ট এখানেও যেহেতু পজিটিভ এই দিক দিয়েই কারেন্টটা এদিকেই উঠবে, তাহলে এখানে ধরলাম আমরা আই টু। তাহলে দেখো এই আই অন এবং আই টু দুইটা কারেন্ট কিন্তু এইখানে আসবে সি বিন্দুতে, এবং এই সি বিন্দু থেকে কিন্তু আই থ্রি, যদি আমরা এটাকে আই থ্রি ধরলাম এদিকে আই থ্রি, এই কারেন্টটা কিন্তু এই দিক থেকে বের হয়ে যাবে। তাহলে আমরা সি বিন্দুতে কেসিএল করলে, এই সি বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করলে, কেসিএল at সি নোড বা সি পয়েন্ট, আমরা কি লিখতে পারবো? আই থ্রি ইকুয়াল আই ওয়ান প্লাস আই টু। কেন? কারণ আই ওয়ানটাও সি বিন্দুতে আসতেছে এবং আই টুটাও সি বিন্দুতে আসতেছে, আর আই থ্রি সি বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে। আমরা জানি কেসিএল এ কি বলছে, যে কোনো একটা বিন্দুতে বা কোনো একটা জাংশনে বা কোনো একটা নোডে আগত কারেন্ট সমান হবে ওই বিন্দু থেকে নির্গত কারেন্ট। তাহলে আগত এখানে কি অন আর টু দুইটা এক জায়গায় থাকবে, আর আই থ্রি যেহেতু এখান থেকে নির্গত তাহলে এটা আর এক পাশে থাকবে। এগুলো আমরা আগের ক্লাসে বিস্তারিত আলোচনা করছি, আশা করি তোমরা পারবা। এখন খেয়াল করো, তাহলে আমরা যেই লুপটা ধরলাম, এখানে যে লুপটা নিলাম, এই লুপ অনুযায়ী আমরা সমীকরণটা লিখবো। এ থেকে বিতে যাইতে ফার্স্ট আমার কি পড়ছে 220 ভোল্ট। তো আমরা বলছিলাম যে চিহ্নগুলো দেওয়ার পরে যখন আমরা এই ক্যালকুলেশন করব বা সমীকরণ লিখবো, তখন যে কোনো এক সাইডের চিহ্ন আমরা কাউন্ট করতে করতে যাব। তো আমরা শেষের চিহ্ন নিলাম, যেহেতু প্রথমটার শেষে প্লাস আছে, সমীকরণের শুরুতে সাধারণত প্লাস থাকলে একটু ভালো লাগে, রাখতেই হবে এমন না, তুমি প্রথম চিহ্ন অর্থাৎ প্রথম মাইনাস নিলেও নিতে পারবা। তো আমি শেষেরটা নিলাম। তাহলে ভোল্টেজ সোর্সে যদি শেষেরটা নেই, তাহলে এই লোডের যে ড্রপ সেটাকেও আমার শেষেরটা নিতে হবে। তাহলে এখানে শেষে আছে মাইনাস, এবং এখানে ভোল্টেজ ড্রপ আমরা বলছিলাম কি ভি ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল টু আই আর। তাহলে এই শাখার কারেন্ট কিন্তু আইন যেটা ধরছি আমি, এবং এখানে রেজিস্ট্যান্স হচ্ছে 15। তাহলে আমি লিখলাম 15 আই অন। আই আর সূত্র লিখলেও এক্ষেত্রে আমরা আর আই লিখবো, যেহেতু সংখ্যাটা আগে লিখতে হয়, একটু দেখতে ভালো লাগে। এরপরে খেয়াল করো, তাহলে আমি সি পর্যন্ত চলে আসলাম, সি থেকে ডি, এদিকে কিছু নাই। এখন এই ডি থেকে এর মধ্যে আর একটা লোড আছে আমার, তাহলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, এবং এইখানে কারেন্ট আছে আমার আই থ্রি, এবং এইখানে আমার রেজিস্ট্যান্সটা আছে 150। তো রেজিস্ট্যান্সটা আমরা আগে লিখবো বলছি, তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে 150, এখানে কারেন্ট হচ্ছে আই থ্রি। এখন দেখো এই থেকে এই পর্যন্ত আসতে হবে, আমার এই পর্যন্ত আসতে হবে, এর মধ্যে আর কোনো লোডও নাই, সোর্সও নাই, তার মানে এখানে আর কিছুই নাই, তার মানে এই সমীকরণটা কিন্তু এখানেই শেষ। ইকুয়াল টু আমরা বসাই দেব 0। এখন খেয়াল করো, এই সমীকরণ লেখাগুলো কিন্তু আমি আগের ক্লাসে খুব ভালো করে শিখিয়েছি, আজকে মূলত ক্যালকুলেটর ব্যবহারটা দেখাবো, যার জন্য এগুলো অত বিস্তারিত আজকে মনে হয় না বললেও তোমরা পারবে। তো আমরা যদি চাই যে ওই দিনও বলছিলাম যে আমরা যদি চাই যে দুইটা সমীকরণ দিয়ে ম্যাথ সলিউশন করে ফেলবো, তাহলে আমাদের এই যে কোনো দুইটা ভেরিয়েবলে আসতে হবে, অর্থাৎ আই ওয়ান আই থ্রি এবং আই টু তিনটা রাখা যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, এখানে যেহেতু আই থ্রি সমান আই ওয়ান আই টু পাচ্ছি, এই আই থ্রিটাকে আমরা ভ্যানিশ করে দিয়ে আই ওয়ান আই টু তে চলে আসবো। তাহলে খেয়াল করো, আমরা এবং এটাকে পাশে নিয়ে যাই, এই সংখ্যাটাকে আমরা সমীকরণ আদর্শ রূপে পাশে নিয়ে যাবো। তাহলে -15 আই ওয়ান মাইনাস 130 আই ওয়ান এর ভ্যালুটা যদি আমরা বসাই, আই ওয়ান প্লাস আই টু, এই যে এখান থেকে খেয়াল করো, দেন হচ্ছে এটা পাশে গেলে এটাও হয়ে যাবে -220, বা এখন খেয়াল করো এটাও মাইনাস এটাও মাইনাস এর পাশেও মাইনাস, তাহলে সবগুলো প্লাস, তাহলে 15 আই অন। এখন এটা দিয়ে গুণ করলে এটাও মাইনাস হয়ে যেত, সবই মাইনাস হয়ে যেত, এখন সবই প্লাস দিলে একবারে হয়ে যাচ্ছে। এগুলো মনে হয় তোমরা পারবে। খেয়াল করো আই অন 15, এটা মাইনাস, উভয় পাশে মাইনাস থাকলে মাইনাস 1 দিয়ে গুণ করলে সব প্লাস হয়ে যায়, তাহলে 150 আই অন প্লাস 150 আই টু, বাকি এই পাশে থাকলো 220, বা এখন খেয়াল করো আমার এখানে আই অন হচ্ছে দুইটা, আই টু একটা, তাহলে আই অন কি এখানে আছে 150, এখানে আছে 15, তার কি 165, 165 আই অন প্লাস 150 আই টু ইকুয়াল টু 20। এটা আমার একটা সমীকরণ।
এখন খেয়াল করি, এরকম আর একটা সমীকরণ আমার বের করতে হবে। এখন সেই সমীকরণটা বের করার জন্য আমরা এখানে একটা লুপ ধরতে পারি অথবা এখানে লুপ ধরতে পারি, যেখানে তোমার ভালো লাগে তুমি সেখানেই ধরতে পারো, কোনো সমস্যা নেই। বইয়ের মতনই ধরতে হবে এমন না, তুমি ইচ্ছা মতন ধরবা, দেখবা গিয়ে শুধু যে তোমার রেজাল্ট গুলো ঠিক আছে কিনা। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি, আমরা এখানেই ধরি। আচ্ছা, বইয়ে কোথায় ধরছে সেটা কি আমরা খেয়াল করবো। এ বি সি এফ এ। আচ্ছা, বইয়ে এই লুপটাই ধরছে। আচ্ছা, অনেকে বইয়ের সাথে মিলাইয়ে করলে একটু কমফোর্ট ফিল করে। আচ্ছা, তাহলে আমরা এই অংশেই ধরি। খেয়াল করো, সেকেন্ড লুপটা হচ্ছে লুপ এ বি সি এফ এ তে কেভিএল প্রয়োগ করি। তুমি এগুলো বাংলায় না লিখে ইংলিশেও লিখতে পারো, যে অ্যাপ্লাইং কেভিএল ইন লুপ এত এত, এভাবে লিখতে পারো। অথবা বাংলায় যদি ভালো মনে করো তাহলে এভাবে লিখতে পারো, প্রয়োগ করি বা প্রয়োগ করে পাই। লুপটা ঠিক থাকতে হবে, হ্যাঁ, যেখান থেকে শুরু সেখানে এসে আবার শেষ করতে হবে। তাহলে দেখো, আগেও আমরা এই পথে গেছি, এবারও এই পথেই যাচ্ছি, জাস্ট আগে এই দিক দিয়ে ঘুরে আসছিলাম, এবার এই দিক দিয়ে যাচ্ছি। তাহলে আমাদের সেই আগের মতোই 220 মাইনাস হবে 15 আয়ন। দেন এদিক থেকে আমরা এদিকে আসতেছি, কিন্তু কারেন্ট কিন্তু এদিকে ঢুকতেছে, উপরে উঠতেছে, তার মানে এখানে প্লাস এদিকে মাইনাস এদিকে। তাহলে আমরা এটার শেষের চিহ্ন নিলে এটা হবে প্লাস 75 I2, এবং এদিকে আছে আমার এইদিকে প্লাস এইদিকে মাইনাস, এটা শেষের চিহ্ন নিলে হবে মাইনাস 110 ইকুয়াল 0, যেহেতু এদিক থেকে এদিকে আসতে আর কোনো কিছু নেই। খেয়াল করো, সমীকরণটা লেখাটাই আমাদের ইম্পর্টেন্ট, তারপর বাকি কাজ আমরা সহজেই পারবো। এখন এখানে দেখো আয়ন এবং I2ই আছে, যেহেতু এখানে আয়ন এবং I2 আছে, তো এখানে আর ওই এই সমীকরণ বসানোর দরকার নেই, আমার আয়ন আর I2ই দরকার। এখন তাইলে আমরা এই -15 আয়ন প্লাস 75 I2 আর 220 থেকে 110 বিয়োগ করলে থাকে আমার কত, 110ই থাকে। 110 কি প্লাস থাকে, তো এটাকে এই পাশে নিয়ে গেলে থাকে আমার -110। খেয়াল করো, -110। এখন যেহেতু এটাও মাইনাস আছে, আবার পাশেও মাইনাস আছে, তো দুইটাকে আমরা মাইনাস মাইনাস করে দিই, এই একটাকে মাইনাস করে দিতে পারি, অর্থাৎ উভয় পাশে -1 দ্বারা গুণন করলে আমার এই মাইনাসটা প্লাস হবে, এই প্লাসটা মাইনাস হবে, এবং এই পাশের 110টাও আমার প্লাস হবে। তাহলে এটা ধরো সমীকরণ 2। এখন খেয়াল করো, এখানে কিন্তু আমার দুইটা সমীকরণ হয়ে গেছে। এখন এই দুইটা সমীকরণ সমাধান করলে ক্যালকুলেটর দিয়ে আমি কিন্তু I1 এবং I2 এর মান পাবো। তো I3টা কিন্তু এখান থেকে আমি এই দুইটা সমীকরণ দিয়ে পাবো না, কিন্তু এই যে সমীকরণটা আমার আছে KCL দিয়ে যে সমীকরণটা লিখছি, এখানে যদি I1 এবং I2 এর মান বসাই দিই, তাহলে কিন্তু আমি ইজিলি I3টা পেয়ে যাব। তো আমরা ফার্স্ট এখন I1 এবং I2 বের করব। খেয়াল করো, যারা আগের ক্লাসটা করোনি তারা আগের ক্লাসটা একটু অবশ্যই দেখবে। তারপর আমি বলে দিই, আগের ক্লাসটাও এই যে সমীকরণ লেখা, এগুলো সব নিয়ম একই রকম, তুমি যদি এটা ফলো করো তাও হবে একই রকম। জাস্ট এরপরে এই যে সমীকরণগুলো সমাধান করে I1 এবং I2 বের করাটা আমরা এই ম্যাথমেটিক্যালি হাতে যেভাবে করে, অপনয়ন পদ্ধতি অথবা প্রতিস্থাপন পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে আমি করেছিলাম। তুমি এই সেমিস্টারে যেহেতু নির্ণায়ক পড়তেছো, সরি ফার্স্ট সেমিস্টারে নির্ণায়ক পড়ছো অথবা ম্যাট্রিক্স পড়ছো, এই নির্ণায়ক এবং ম্যাট্রিক্স দিয়েও তুমি সমাধান করতে পারবে। অর্থাৎ এই দুইটা সমীকরণ তুমি এখন যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করলেই তোমার I1 এবং I2 চলে আসবে। তো যদি তুমি চাও যে কোনো পদ্ধতিতে আমি করব না, আমি ক্যালকুলেটর দিয়েই করব, তাও হবে, কোনো সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে কি করতে হবে একটু ভালো করে খেয়াল করো। এই ক্যালকুলেটর গুলোই নিয়মটা আমি দেখাই দিচ্ছি, অন্য ক্যালকুলেটর কারো থাকলে সে কমেন্টস করলে আমি সেভাবে একটু ভিন্ন আছে সেটা আমি বলে দেব। তো এখানে ফার্স্ট আমরা মুড বাটনে চাপ দেবো। এখানে খেয়াল করো যে মুড বাটন আছে রাইট সাইডের, আমাদের রাইট সাইডের অন বাটনের পাশেই মুড। তো মুডে একবার চাপ দিলেই এই ক্যালকুলেটর গুলো সহজ আছে, একবার চাপ দিলেই সবকিছু ডিসপ্লেতে চলে আসে। তো এখানে দেখো ইকুয়েশন আছে হচ্ছে 5 নম্বরে, তাহলে আমি এখানে এই আমার বাটন থেকে 5 সিলেক্ট করব। 5 সিলেক্ট করলে আমার বিভিন্ন ধরনের ইকুয়েশনের ফরম্যাট আসছে। দেখো, যেমন প্রথমে আসছে 2 চলক বিশিষ্ট সমীকরণ, হ্যাঁ, তারপরে আছে 3 চলক বিশিষ্ট সমীকরণ XYZ, তারপরে আছে দ্বিঘাত সমীকরণ, তারপরে আছে ত্রিঘাত সমীকরণ। 4 ফরম্যাটের সমীকরণ হয় সাধারণত, এছাড়াও হতে পারে। তো সাধারণত এগুলো হয়, এই জন্য এই 4টা ফরম্যাটই এখানে দেয়া আছে। তো আমার চলক কয়টা দেখো, আমার I1 এবং I2, অর্থাৎ এটাকে যদি আমরা ধরি X, এটাকে যদি ধরি Y, তাহলে আমার কিন্তু দুইটা চলকের সমীকরণ, এখানেও I1 I2, এখানেও I1 I2। তার মানে 2 চলক বিশিষ্ট সমীকরণ কোথায় আছে আমার, একদম ফার্স্ট প্রথমে। তার মানে আমি এখন এক সিলেক্ট করব, এখানে সিলেক্ট করা শেষ, একদমই কিন্তু ইজি। এখন কি করব আমি, এখন জাস্ট এই যে প্রথম I1 এর সহগ, এই সহগটা আমি এখানে বসাবো। তাহলে কি আছে, I1 এর 165
5 একটা সহগ তুলবো এবং একটা ইকুয়াল চাপবো, মনে রাখতে হবে। হয়ে গেল। এরপরে আছে কি আমার 150, তাহলে 150 ইকুয়াল, এরপরে এই পাশে কি আছে আমার 220 ইকুয়াল শেষ। এই সমীকরণটা তো শেষ। এবারে এই সমীকরণটা এখানে দেখো আছে কি আমার 15, প্রথম আয়ন আছে 15 ইকুয়াল, এরপরে এখানে আছে 75। দেখো কোনো সংখ্যার সামনে, কোনো সহগের সামনে যদি মাইনাস থাকে তো মাইনাসটা আমরা তুলবো, মাইনাস সহ দিতে হবে। হ্যাঁ, -75 ইকুয়াল, দেন আছে আমার কি 110 ইকুয়াল। এখন কি সবগুলো তোলা হয়ে গেছে। এখন একবার চাপ দিলেই আমি প্রথম মানটা পাবো। মনে রাখতে হবে আমি এখানে I1 I2 I3 বা এরকম IL ইত্যাদি ধরবো, কিন্তু ক্যালকুলেটর তো এতগুলো আলাদা আলাদা ভেরিয়েবল দেখাবে না, সে সবসময় তোমাকে x অথবা y দেখাবে। তোমার বুঝতে হবে যে প্রথম যে মানটা সেটা তোমার x, অর্থাৎ এখানে তোমার প্রথম যেটা আছে x এর ভ্যালু সেটা, অর্থাৎ I1 হবে x, এবং দ্বিতীয় সমীকরণের দ্বিতীয় যে ভ্যালুটা আছে, যে চলকটা আছে সেটা হবে তোমার y, অর্থাৎ এই I2 আমাদের এটা হবে x এবং এটা হবে y, অর্থাৎ I1 হবে x এবং I2 হবে y। তাহলে খেয়াল করো, আমরা ইকুয়াল চাপি, ইকুয়াল চাপ দিলে এই যে দেখা যাচ্ছে এখানে দেখো x সমান আসছে 88/39। তো এটা তো ভগ্নাংশ আকারে রাখলেও হবে, তবে আমরা সাধারণত দশমিকে নিয়ে দেবো। এই দশমিকে দেওয়ার জন্য এই যে দেখো আমাদের যে এসি এবং ডিলিট বাটনের উপরে এসডি লেখা একটা বাটন আছে, এই বাটনে আমরা ক্লিক করলে দশমিকে আমার রেজাল্টটা আসবে। তো দেখো এখানে রেজাল্ট হচ্ছে 2.256। দেন আরেকবার ইকুয়াল চাপলে আমার আসবে y, সেই yটা কি হচ্ছে দেখো, এটা আসছে -1.015। তাহলে এটা কি হবে এম্পিয়ার, এটাও এম্পিয়ার। এখন খেয়াল করো, তাহলে বাকি আমার থাকলো কি I3। তো I3টা হচ্ছে আমার কি, I3 এখানে আমরা দেখতেই পাচ্ছি যে I1 প্লাস I2। তো I1 আছে আমার 2.25, সরি 2.2, তারপরে হচ্ছে কি 5.6, আর এখন দেখো প্লাস I2, তো প্লাস, আর এখানে আমার সংখ্যাটা আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস -1.015। তো এইটাকে আমরা যদি, অর্থাৎ এটা দিয়ে এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি, খেয়াল করো আমি কিন্তু এখানে রেজাল্টগুলো আগে লিখে রাখছিলাম যাতে তোমরা শিওর হতে পারো। দেখো এই যে আমাদের মিলে গেছে। হ্যাঁ, I1 পেয়েছি কত 2.256 এবং I2 পেয়েছি -1.015, একদম 100% মিলে গেছে, যে একটু কম বেশি হবে তাও হয়নি। তো এটা থেকে এইটা বিয়োগ করলে আমরা পাচ্ছি হলো 1.241 অ্যাম্পিয়ার। তো এগুলো আমাদের কিন্তু এবার অ্যানসার না, যেহেতু আমাদের পাওয়ার চাইছে, পাওয়ার। তো এটা কিন্তু একটু ব্যতিক্রম, এরকম অনেক অঙ্কে পাওয়ার চাই। তো আমরা এখন দেখবো যে পাওয়ারটা কিভাবে বের করতে হয়। এই পর্যন্ত আমার মনে হয় তোমরা সবাই মোটামুটি ক্লিয়ার। যদি একবার একটু মনোযোগ দিয়ে দেখো ভিডিওটা, আশা করি সবাই ক্লিয়ার হয়ে যাবে। তো আমি তারপরেও আরেকবার শর্টকাটে একদম 1 মিনিটে বলে দিই। ফার্স্ট কাজ হচ্ছে আমার যে সার্কিটটা দেয়া থাকবে প্রশ্নে, সেই সার্কিটটাকে এঁকে নেব। যদি সেই সার্কিটে এবিসিডি এরকম দেয়া থাকে তো ভালো, সাধারণত থাকে না। যদি না থাকে তাহলে আমরা কি করব, এবিসিডি নিজের ইচ্ছা মতন দিয়ে নেব, অর্থাৎ প্রত্যেকটা জাংশনে বা নোডে আমি এবিসিডি বা এরকম যে কোনো অ্যালফাবেট দিয়ে আমি ওটাকে ইন্ডিকেট করে নেব। দেন হচ্ছে সোর্সের পজিটিভ নেগেটিভ বিবেচনায় আমি কারেন্টের ডিরেকশনটা দিয়ে নেব। আর যদি ডিরেকশন দেয়া থাকে, অনেক অঙ্কে কারেন্টের ডিরেকশনটা দেয়া থাকতেও পারে, দেয়া থাকলে ভালো, যেভাবে দেয়া থাকবে সেই অনুযায়ী আমি কাজ করব। যদি দেয়া না থাকে তাহলে আমার ইচ্ছা মতন আমি একটা আইডিয়া করে কারেন্ট ডিরেকশন দিয়ে নেব, পজিটিভ দিক থেকে বের হচ্ছে এভাবে একটা আইডিয়া করে দিয়ে নেব। যেমন এখানে আমরা কারেন্ট দিয়েছি কিন্তু এটা এই দিকে, কিন্তু বাট বাস্তবে এটা কারেন্টটা যাবে আসলে এই দিকে, এই জন্যই কিন্তু এখানে মাইনাস আসছে। তুমি যেদিকে কারেন্টের ডিরেকশন দিবা সেই অনুযায়ী তুমি সমীকরণ লিখবা। যদি তোমার ধরাটা ভুল হয় তাতে মানের কোনো পরিবর্তন আসবে না, তোমার এই যে প্লাস মাইনাসে পরিবর্তন আসবে। কারেন্টের ক্ষেত্রে বা এই ক্ষেত্রে মনে রাখবে যে মাইনাস কোনো বিষয় না, মাইনাস মানে হচ্ছে কারেন্ট তুমি যেদিকে বলছো আসলে সেদিকে যাবে না, যাবে তার উল্টা দিকে, কিন্তু কারেন্টের পরিমাণ থাকবে একই, এটা কোনো প্রবলেম না। তো আমি যেটা বলতেছিলাম শর্টকাটে, যে ফার্স্ট আমরা এবিসিডি ইন্ডিকেট করব, এরপরে কারেন্টের দিক সিলেক্ট করব, আর যদি এটা দেওয়া থাকে তো ভালো। এরপরে আমরা যে কোনো একটা লুপে, যে কোনো লুপ মানে কি বদ্ধ বর্তনী, কারেন্ট চলা সম্পূর্ণ পথ, এরকম যে কোনো একটা পথে আমরা কেবিএলটা অ্যাপ্লাই করব। এভাবে অ্যাপ্লাই করে আমরা সমীকরণ লিখব। একটু মিস করছি আমি, যদি আমরা দুইটা সমীকরণ নিয়ে কাজ করতে চাই, অর্থাৎ দুইটা ভেরিয়েবল I1 এবং I2 মধ্যে দিয়ে, I1 এবং I2 দিয়ে কাজ করতে চাই, তাইলে আমরা এই যে বিন্দুতে সব কারেন্ট গুলো মিলিত হচ্ছে, এই যে সি এখানে, হ্যাঁ, এই বিন্দুতে একটু কেসিএলটা অ্যাপ্লাই করে নেব, অর্থাৎ এই বিন্দুতে কোন কোন কারেন্ট আসতেছে এবং কোন কারেন্ট এখান থেকে যাচ্ছে সেই সমীকরণটা আগে বের করে নেব। দেন আমরা কেভিএল অ্যাপ্লাই করে
এই রকম যেই কারেন্টটা আমাদের এখানে দিয়ে বের হয়ে যাচ্ছে বা এরকম যে সমীকরণটা পাবো সেখান থেকে মানে আমরা এই 3 যদি থাকে বা এল এরকম থাকবে সবঙ্কি, সেটাকে স্কিপ করে 1 এবং 2 এর মধ্যে নিয়ে আসবো। নিয়ে এসে এরকম আমরা দুইটা সমীকরণ বানাইয়ে জাস্ট ক্যালকুলেটর ইউজ করে এই 1 এবং 2 এর মানটা বের করে ফেলবো। তুমি চাইলে এই সমীকরণ ইউজ না করে 3টা লুপ ধরে, এখানে দেখো আলাদা আলাদা এই পথে একটা লুপ ধরা যায়, আবার এই যে একদম সম্পূর্ণ বড় পথে একটা লুপ ধরা যায়, এবং এই পথে আলাদা একটা লুপ ধরা যায়। 3টা লুপ ধরেও তুমি কিন্তু সমাধান করতে পারবে। সেক্ষেত্রে যখন i1 বা i2 বা i3 যে কোনো একটা থাকবে না, তাই কোনো একটা সমীকরণে দেখা যাবে যে i1 i2 i3 এর কোনো একটা কিছু মিসিং আছে, যদি মিসিং থাকে সেখানে তুমি 0 বসে ক্যালকুলেটর তুললে মান দিলে হয়ে যাবে। আমরা কিন্তু এখানে এই পথে একটা লুপ ধরছি এবং এই পথে একটা লুপ ধরছি, এই পথটা ধরি নাই। তুমি চাইলে এখানে ধরেও 3টা লুপ নিয়ে অঙ্ক করতে পারো, অথবা এখানে ধরেও 2টা দিয়েও করতে পারবা। যদি এই জিনিসটুকু বুঝো, বাকিগুলো নিজে প্র্যাকটিস করলে আমি আশা করি পারবে। এরপরেও যদি মনে হয় যে পারতেছো না, তাহলে আমাকে যদি কমেন্টসে জানাও তোমরা, আমি অবশ্যই যেটা পারবে না সেটার যদি নাম্বার উল্লেখ করে কোন বই, অথবা তুমি যদি বলে দাও যে এভাবে এভাবে, তাহলে আমি সেভাবে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই অঙ্কটাই আমরা আগে শেষ করি। এই পর্যন্ত আসা কিন্তু প্রত্যেকটা অঙ্কেরই সেম। এরপরে হয়তো বা কোনো অঙ্কে ভোল্টেজ ড্রপ চাইতে পারে, কোনো অঙ্কে পাওয়ার অপচয় চাইতে পারে, যেমন এই অঙ্কটা পাওয়ার অপচয় চাইছে। তো আমরা দেখলাম যে i1 i2 i3 এগুলো আমরা বের করতে পারছি। এখন আমরা যেটা করব সেটা হলো পাওয়ার অপচয় বের করব। ফার্স্ট আমরা করি এই যে 15 ওহমের পাওয়ার অপচয়। হ্যাঁ, এরকম লিখে দিব যে 15 ওহম এর পাওয়ার, অথবা এটাকে এভাবে লিখতে পারি আমরা, পি পাওয়ার প্রকাশ করে পি দিয়ে পি 15 ওহম এভাবে লিখতে পারি। তাহলে কি হবে, পাওয়ারের সূত্র আমরা যে সেটা লিখে রাখছি i স্কয়ার আর, i স্কয়ার আর। তাহলে দেখো এখানের i কত, এই যে i1 এর i, এটাই i, এই যে 15 এর i, তাহলে এটা পাইছি আমরা 2.256 এর উপরে স্কয়ার, এবং এইখানের রেজিস্ট্যান্স আছে 15। এখানে ইকুয়াল চাপলে যা হয় তাই। আমার মনে হয় এগুলো সবাই পারবে। তো দেখো ক্যালকুলেটরকে আমরা এখন আবার সাধারণ মোডে নিয়ে যাবো, যে মোড চাপবো তারপর অন চাপবো, তাহলে আমার সাধারণ চলে গেল। এখন আছে কি 2.256 এর উপরে দেবো স্কয়ার ইনটু আমার আছে 15। তো খেয়াল করো এটা আসছে আমার 76.34 ওয়াট। পাওয়ারের একক কি, পাওয়ারের একক হচ্ছে ওয়াট, 76.34 মিলে গেছে একদম। একইভাবে আমরা যদি এই শাখার পাওয়ার বের করতে চাই, তো এটাকে আমরা ধরতে পারি যে এভাবে লিখতে পারো, অথবা আমরা পি 75 ওহম এটা লিখলেই বোঝা যায় যে এই 75 এর পাওয়ার। তো এখানে কারেন্ট আছে কত, এখানে দেখো কারেন্ট আছে আমাদের -1.015। তো দেখো মাইনাস সংখ্যার উপরে স্কয়ার দিলেও এটা প্লাসই হয়ে যাবে, যার জন্য পাওয়ার কখনো মাইনাস হয় না। আর পাওয়ার মানে জিনিসটাই তো মাইনাস, আসলে পাওয়ারটা লস হয়ে যায়। তো যাই হোক, খেয়াল করো এখানে i স্কয়ার এর পরে r এর সাথে থাকবে 75। তো এটা ক্যালকুলেটর তুলে দিলে যা আসে তাই। একইভাবে এইখানে যখন আমরা করব তখন আমরা এটাকে লিখতে পারবো পি 150 অর্থাৎ পি 150 ওহম ইকুয়াল i স্কয়ার r। তাহলে i আছে কত আমার এখানে 1.241, i3 যেটা আর কি, i3 1.241 স্কয়ার ইনটু 150, এটা করলে যা আসে। তো এগুলো তোমরা ক্যালকুলেটরে সবাই তুলতে পারবে, এগুলো কোনো বিষয় না। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। নেক্সট ক্লাসে আমরা সুপারপজিশন নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট আরেকটা থিওরেম, সুপারপজিশন থিওরেম, যেটা প্রায় আমাদের এক্সামে আসে। সেটা হোক আমাদের এই ফাইনাল এক্সাম, অথবা হোক আমাদের জবের এক্সাম, অথবা হোক ডুয়েট এডমিশন এক্সাম। তো নেক্সট ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস, তোমরা সবাই আশা করি দেখবে। সবাই সেই ক্লাস পর্যন্ত ভালো থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।